নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আমি শ্রীমু। প্রতি সপ্তাহে ভিন্ন স্বাদের নতুন নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে ফিয়ার ফেদার। আজ তেমনই একটি সায়েন্স ফিকশন গল্প নিয়ে হাজির আমরা। বাংলায় এই জনের বিশিষ্ট লেখকদের অন্যতম হলেন অভিজ্ঞান রায়চৌধুরী। আজকে আমাদের নিবেদন তারই লেখা একটি গল্প, দিনটা খুব ইন্টারেস্টিং। গল্পটি আমরা নিয়েছি শারদীয় শুক্তারা 1419 থেকে। শুরু হচ্ছে দিনটা খুব ইন্টারেস্টিং। জ্যোতিষ জিনিসটাতে কোনোদিনই বিশ্বাস নেই সৌমর। জ্যোতিষ মানে যে বুঝলো কি, এ ব্যাপারেও পুরোপুরি নিশ্চিত। তাই পঞ্চগণী শহরের টেবিল টপের মতো সুন্দর একটা জায়গাতে গাড়ি থেকে নামতেই যখন এক জ্যোতিষী গোছের লোক এগিয়ে এলো, তার ওপর সৌম্যের প্রচন্ড বিরক্ত হবে তাতে আর আশ্চর্য কি। লোকটাকে পাশ কাটিয়ে যথাসম্ভব দ্রুত গতিতে এগিয়ে গেল সৌম্য। बाबूजी, आपका भविष्य बहुत ही इंटरेस्टिंग है, मेरे से सुन लीजिए। পিছন থেকে কথাটা কানে এলো সৌম্যর। স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে বেড়াতে এসেছে, তাই এখানেও এদের হাত থেকে নিষ্কৃতি নেই। বিরক্ত করে ছাড়ছে। সামনের দিকে তাকাতেই বিরক্তিটা উধাও হয়ে গেল। পাহাড়ের উপরে বিশাল বড় একটা সমতল এলাকা, টেবিল টপের মতো। এর ওপরেই ওরা দাঁড়িয়ে রয়েছে। দূরে আরও কয়েকটা পাহাড়ের ওপরে এরকমই ন্যাড়া সমতল দেখা যাচ্ছে। দুদিকে গভীর খাঁজ শটান নেমে গেছে। অন্যদিকে পাহাড়ের ঢাল গিয়ে মিশেছে পঞ্চগণী শহরে। এত দূর থেকেই দেখা যাচ্ছে চার্চ, একটা ভারী সুন্দর স্কুল বাড়িটার লাগোয়া বিশাল মাঠ, একটা মন্দিরও। খানিক আগে এক পশলা বৃষ্টি হয়েছে, তাই আকাশ বেশ পরিষ্কার। আবার গরমটাও কমে গেছে। গাছের পাতায় রোদের অলংকার, সবুজে ঝলমল করছে চারিদিক। सर, आपके बारे में सब कुछ पता है, सुन लीजिए। সৌম্যকে রীতিমতো ধাওয়া করেছে লোকটা। ফের অগ্রাহ্য করে সৌম্য এগোতে থাকে তাড়াতাড়ি। অনেক লোক, তবে দার্জিলিং কালিম্পংয়ের মতো ভিড় নেই। বাচ্চাদের ঘোড়া চড়ানোর জন্য বারবার অনুরোধ আসছে। ছেলেদেরকে ঘোড়ায় তুলে দিয়ে বেশ কায়দা করে নিজেও ঘোড়ার পাশে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলল সৌম্য। পুরো জায়গাটা ধার দিয়ে গোল করে একবার ঘুরে এলো ঘোড়া। পাত্তা না পেয়ে ওই জ্যোতিষী গোছের লোকটা ইতিমধ্যে উধাও হয়েছে। আরও 15 মিনিট ঘোরাঘুরির পর গাড়িতে উঠতে যাবে আবার সেই জ্যোতিষী। बहुत कुछ बोलना बाकी है सर, कल का दिन आपके लिए बहुत ही इंटरेस्टिंग होगा। আরে যাও তো ভাই, ওসব বুজরুকিতে আমার কোনো বিশ্বাস নেই। বিরক্ত হয়ে প্রায় চেঁচিয়ে ওলে উঠল সৌম্য। লোকটা বাংলা বুঝলো কিনা জানি না, কিন্তু সৌম্য যে প্রচন্ড বিরক্ত হয়েছে এটা অন্তত বোঝাতে পেরেছে। পঞ্চগণী মহাবালেশ্বর হয়ে ওরা যখন পুনেতে পৌঁছলো তখন অনেক রাত হয়েছে। পরদিন বিকেলে পুনে থেকে কলকাতায় ফেরার ট্রেন। 10 দিন বেড়ানোর পর কলকাতায় ফেরা। পরদিন প্রায় 1 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেল সৌম্য। 8 ঘন্টা আগে ট্রেনও এসে গেল প্ল্যাটফর্মে। ওরা উঠে পড়ল ট্রেনে। এসি 2 টায়ার। সিটগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। স্ত্রী আর ছেলেদের সিট এক জায়গায় হলেও সৌম্যর সিট বেশ খানিকটা দূরে, তবে একই কোচে। ওদেরকে বসিয়ে মালপত্র গুছিয়ে রেখে খানিক বাদে নিজের সিটে এসে বসলো সৌম্য। সাইডের সিট। একজন মাঝবয়সী ভদ্রলোক সিটের অন্য প্রান্তে বসে আছে। দেখে ইউরোপিয়ান বলে মনে হয়। মাথায় ঝাঁকড়া সোনালি চুল, লম্বা ঝুলপি, বাদামি চোখ, গোঁফ নেই, রোগা পাতলা চেহারা। একবার সৌম্যর দিকে তাকিয়ে মাথা ঝুঁকিয়ে হাসলো বলে মনে হলো।
সেটা যখন খেয়াল হলো সৌম্যর একটু দেরি হয়ে গেছে। ফিরতি অভিবাদনটা আর করা হলো না। উল্টো দিকে বসে আছে একটা বড় মারোয়ারি ফ্যামিলি। তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করলো সৌম্য, যদি বউ আর ছেলেদের সিটগুলো এদের সঙ্গে পাল্টানো যায়। বৃথা চেষ্টা। এরা বেশ গুছিয়ে গাছিয়ে চারিদিকে নানান রকম খাবার দাবার ছড়িয়ে ল্যাপটপে হিন্দি ফিল্মি গান চালিয়ে বসে আছে। সৌম্য ব্যর্থ হয়ে ফিরে এলো। সিটে ফিরে এসে হিন্দুস্তান টাইমসের পুনে এডিশনটা নিয়ে পড়তে শুরু করলো সৌম্য। বাইরে এখনো ভালোই আলো আছে। এদিকের প্রকৃতি বেশ রুক্ষ, ছোট ছোট টিলা পাহাড়, ছোট ছোট গাছা আগাছা। বাংলার মাঠ প্রান্তরের মতো সবুজ সমারোহ এখানে নেই। পাশে বসা লোকটা মাথার কাছে আলো জেলে একটা লাল ডায়েরি হাতে নিয়ে পড়ছে, বেশ গোপনীয়তার সঙ্গে। ওটা কি বই? না, ওপরে কিছু লেখা নেই, তাহলে ডায়েরি হবে। কিন্তু তাতে শালটাল কিছুই লেখা দেখা যাচ্ছে না। লোকটার সঙ্গে একবার চোখাচোখি হলো। টের পেয়ে লোকটা ডায়েরিটা যেন আর একটু সাবধানে আঁকড়ে ধরল। একটু লজ্জা পেয়ে আবার খবরের কাগজের দিকে চোখ ফেরালো সৌম্য। বাইরের দেশের লোক কি ভাবলো কে জানে। নিশ্চয়ই একটু সতর্ক হয়েই থাকে ওরা। ভারত সম্বন্ধে নানান ধরনের খবর তো রটেই। এই কদিন পুনে, বোম্বে, গোয়া, পঞ্চগনি, মহাবালেশ্বর, মাথেরন এসব নানান জায়গায় ঘুরতে গিয়ে কোনো কিছুই খোঁজ খবর রাখা হয়নি। গোগ্রাসে তাই খবরগুলো পড়ছিল সৌম্য। হঠাৎ টিকিট চেকার এসে হাজির হওয়ায় বাধ্য হয়ে কাগজটা নামিয়ে রাখলো। এবার টিকিটটা বার করলো সৌম্য। ভদ্রলোক বাঙালি। এক্সকিউজ মি, কোনোভাবে কি আমার ফ্যামিলির সিটগুলো কাছাকাছি একটা সিটে পাওয়া যেতে পারে? আসলে ওরা একেবারে অন্য প্রান্তে চলে গেছে। সে আপনাকে প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বলে রাখতে হবে, আমি বলতে পারবো না। এই একটা সিটেই শুধু লোক নেই, বাকি সবই তো ভর্তি বলে ভদ্রলোক সৌম্যর ওপরের বাঙ্কের দিকে নির্দেশ করলেন। আরে এখানে এখানে তো খানিক আগে একজন লোক ছিল, এখানে বসেছিল। আমি ভাবলাম ওপরের সিটটা ওরই, বিদেশি, এই এক্ষুনি ছিল। চেকার একটু অবাক হয়ে সৌম্যর দিকে তাকালো। না, কেউ তো নেই, কোনো লাগেজও নেই। সত্যি ওর নিজের ছোট ল্যাপটপের ব্যাগটা ছাড়া আর কোনো ব্যাগই নেই এখানে। চোখের ভুল? না না, তা নিশ্চয়ই নয়। নির্ঘাত কেউ ভুল গজে উঠেছিল, পরে ঠিক জায়গায় চলে গেছে। তাও ভালো। আর কেউ না উঠলে বড় ছেলে শান্তনুকে এখানে ডেকে নেওয়া যাবে, একটু চেজও খেলা যাবে। সিটের ওপর পা তুলে বেশ আরাম করে কাগজটা খুলে বসলো সৌম্য। পাটা ছড়িয়ে বসতে গিয়েই মনে হলো কোনো একটা বইয়ের ওপর পা দিয়ে বসেছে। কাগজটা সরিয়ে তাকালো সৌম্য। ডান পায়ের তলায় একটা লাল ডায়েরি, যেটা ওই লোকটা পড়ছিল। চাপ বাবা, ফেলে গেল নাকি? নিছক কৌতূহলে ডায়েরিটা হাতে তুলে নিল সৌম্য। না, ডায়েরি ঠিক নয়, নোটবুক। কিন্তু মজার কথা হলো কোনো পাতাতে কিছুই লেখা নেই। দুই মলাটের মাঝে শুধু লাইন টানা ফাঁকা পাতা, এক বিন্দু পেনের দাগও পড়েনি কোথাও। আশ্চর্য, তাহলে লোকটা পড়ছিলটা কি? ডায়েরিটা পায়ের কাছে নামিয়ে রাখতে গিয়ে আবার থমকে গেল সৌম্য। পায়ের কাছের আলোটা জ্বলছে। তার তলায় ডায়েরিটা ধরতেই ডায়েরির ওপরের একটা সংখ্যা দেখা যাচ্ছে, রোমান হরফে 1804। আরে কি কোইন্সিডেন্স! ওটাই তো সৌম্যর জন্মদিন, 18 এপ্রিল। একবার এপাশ ওপাশ তাকিয়ে নিল সৌম্য। না, কেউ লক্ষ্য করছে না। উল্টো দিকের যাত্রীরা পর্দা টেনে দিয়েছে, আর বেশ একটা লাড়িলাপ্পা হিন্দি গান শোনা যাচ্ছে ওদিক থেকে।
তার সঙ্গে তারস্বরে গান জুড়েছে একটি মেয়ে। অর্থাৎ নিশ্চিন্তে আবার ডায়েরিটা দেখা যায়। টুক করে নিজের দিকের পর্দা টেনে দিয়ে আলোর নিচে ডায়েরিটা ধরল সৌম। স্পষ্ট 1804 লেখা ওর ওপরে। ডায়েরির প্রথম পাতা আর ফাঁকা নেই, তাতে ইংরেজিতে বড় বড় করে শুধু একটা লাইন লেখা, তুমি কি নিজেকে ভুলে গেছো? অবাক হয়ে পাতা উল্টালো সৌম। পরের পাতা আবার একটা লাইন, তুমি আমাদেরই একজন সৌম। এসির ঠান্ডা যেন আরো বেশি টের পাচ্ছে সৌম। এ কি, ওর নাম কেন ডায়েরিতে? পরের পাতা আবার এক লাইন, ওরা মানুষ, তুমি মানুষ নও। তারপরের পাতায় অনেক ছোট অক্ষরে অনেকগুলো লাইন, তুমি আমাদের এক্সপেরিমেন্টের অংশ। আমরা জানতে চেয়েছিলাম যে এই গ্রহ আমাদের বাসযোগ্য কিনা। এমনিতে অবশ্যই নয়, তাই আমরা আমাদের জিনে সামান্য পরিবর্তন এনে তোমাকে তৈরি করেছিলাম, তারপর নিয়ে এসেছিলাম এখানে। তা এক্সপেরিমেন্ট সফল। আমাদের জিনে সামান্য চেঞ্জ, ব্যাস আমরা এখানে বহাল তবিয়তে থাকতে পারবো তোমার মতো। এখানে এত অক্সিজেনে দম বন্ধ হয়ে যাবে না। পরের পাতায় আর কিছু না দেখে ডায়েরিটা আবার উল্টে পাল্টে দেখল সৌম। না, আর কিছু নেই। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এসব ভুতুড়ে কথার মানে কি? লেখাটা কি ঠিক? ও কি সত্যি পৃথিবীর লোক না? সৌম কোনো কালে পা মুড়ে বাবু হয়ে বসতে পারে না, অথচ এক পায়ে দিব্যি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে। এটা কি সাধারণ মানুষ কোনোদিন করতে পারে? তোমার ভাবনা ঠিক, তুমি অনেক দিক দিয়ে অন্যরকম। চমকে ওঠে সৌম। এত মন দিয়ে ডায়েরির পাতা উল্টাচ্ছিল যে খেয়ালই করেনি কখন আবার সেই লোকটা পায়ের কাছে এসে বসেছে। এই যে তুমি জিভ দিয়ে নাকের ডগা ছুঁতে পারো, ডান হাতের আঙুল দিয়ে পিঠের যে কোনো অংশ ছুঁতে পারো, কিংবা লোকে আয়নায় কোনো লেখা যেরকম উল্টোভাবে দেখে ঠিক সেরকমভাবে যে কোনো কিছু লিখে ফেলতে পারো, সেগুলো কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? কখনোই নয়। এই যে ভয় পেলে তোমার মাথার চুল খাড়া হয়ে যায়, শরীরের চামড়া হলদেটে হয়ে যায়, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়া, এগুলোও মানুষের পক্ষে সম্ভব নয়। সবই সত্যি। লোকটা স্পষ্ট বাংলায় মৃদু স্বরে বলে যাচ্ছে। নেহাত লাজুক বলে এই কথাগুলো কখনো কাউকে বলতে পারেনি সৌম। এ লোকটার তো কোনোভাবেই জানার কথা নয়। তাহলে কি ওকে পৃথিবী ছেড়ে নিজের গ্রহে ফেরাতে এসেছে লোকটা? লোকটা বোধহয় থট রিডার। সঙ্গে সঙ্গে বলে উঠল, না, তোমাকে পৃথিবী ছেড়ে যেতে হবে না, তুমি এখানেই থাকবে আমাদের একমাত্র প্রতিনিধি হিসাবে। আমাদের গ্রহ আর বাসযোগ্য নেই। সে কি, তাহলে তোমরা? আমরাও আর নেই। একটা সময়ে আমাদের গ্রহ মিল্কি ওয়ে গ্যালাক্সির সব থেকে উন্নত গ্রহ ছিল। তোমরা এখন যেমন, তার থেকেও কয়েক হাজার গুণে গিয়েছিল, কিন্তু আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেললাম। কি করে? জলের অভাবে। বেহিসাবি হয়ে আমাদের গ্রহের সব জল আমরা শেষ করে ফেলেছিলাম। যে সামান্য জলটুকু পড়েছিল তা নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ শুরু হলো। সে ভীষণ নিউক্লিয়ার ওয়ার।
পরমাণু যুদ্ধ যখন থামলো তখন জলও নেই, প্রাণও নেই। আর তাই তো তোমাকে সাবধান করতে এসেছি। তোমরাও যদি জলের ব্যাপারে সচেতন না হও, তোমাদেরও অবস্থা একই হতে চলেছে। আজ থেকে 20 বছরের মধ্যে তোমাদের সব পানীয় জল শেষ হয়ে আসবে। জলের স্তর অনেক নেমে যাবে। চাষবাসের জন্যও কোনো জল অবশিষ্ট থাকবে না। আজ যেখানে ধান জমি দেখছো, সেখানে কাল থাকবে মরুভূমি। যেটুকু সামান্য জল থাকবে তা নিয়ে বাড়িতে বাড়িতে ঝগড়া হবে। রাজ্যে রাজ্যে নদীর জল ভাগাভাগি নিয়ে মারামারি হবে। দেশে দেশে যুদ্ধ হবে। যেসব দেশ খুব ধনী তারাই কোনো মতে চালাতে পারবে। তা সেও বা কতদিন? তা আমি কি করব? সবাইকে বলো জল বাঁচাতে। যারা জল নষ্ট করবে তাদেরকে বোঝাবে। তুমি নিজেই তো প্রচুর জল নষ্ট করো। 1.5 ঘন্টা ধরে গান গেয়ে স্নান করো। গানটাও ভালো নয়, কলটাও ঠিকমতো বন্ধ করো না। একটু লজ্জা পেল সৌম্য। কিন্তু আমি আমার কথা লোকে শুনবে কেন? হয়তো একদিনে শুনবে না, কিন্তু যখন দেখবে যে তুমি জল নষ্ট করো না, তোমার কথার মধ্যে যুক্তি আছে, তখন আস্তে আস্তে শুনবে। 1 জন 2 জন থেকে 1000, 1000 থেকে লক্ষ লোক, তুমিই পারবে সে পরিবর্তন আনতে। তোমার হাত ধরেই পৃথিবী বাঁচবে। আচ্ছা, তা এটা বলতেই তুমি এসেছো এখানে? আর একটা কথা ছিল, অত গুরুত্বপূর্ণ নয়। পৃথিবীকে নিয়ে নয়, তোমাকে নিয়ে। তুমি উঠে গিয়ে উল্টো দিকের চেনটা টেনে ট্রেন থামাও। সামনে রেলের লাইনে মাইন পোঁতা আছে, ব্লাস্টে ট্রেন উড়ে যাবে। আমরা চাই না আমাদের শেষ প্রতিনিধি আর তার পরিবার শেষে এক অ্যাক্সিডেন্টে হারিয়ে যাক। সৌম্য অবাক হয়ে কয়েক সেকেন্ড বসে রইল। লোকটা ফের বলে উঠল, কি বিশ্বাস হচ্ছে না? আর কিন্তু ঠিক 1 মিনিট বাকি। না, লোকটার কথা অবিশ্বাস করার মতো নয়। এত কিছু যখন ঠিকঠাক বলেছে। লাফিয়ে উঠে পর্দা সরিয়ে সৌম্য উল্টো দিকে চলে গেল। বাঁ দিকের উপরের বাঙ্কের একটু ওপরে চেনটা। চারদিকে সবাইকে হতবাক করে দিয়ে লাল হ্যান্ডেল ধরে মারলো এক টান। আরে ক্যা হুয়া, ক্যা হুয়া! কাকের মতো চিৎকার করে উঠল বিশাল ভুঁড়িওয়ালা মারোয়ারি এক ভদ্রলোক। কোনো উত্তর না দিয়ে সৌম্য গট গট করে এসি কোচের বাইরের প্যাসেজে বেরিয়ে এলো। সাধারণত এখানে সবসময় ট্রেনের একজন অ্যাটেন্ডেন্ট থাকে, এখন অবশ্য নেই। খানিকক্ষণের মধ্যেই নিশ্চয়ই ট্রেনের লোকজন এখানে চলে আসবে, জিজ্ঞেস করবে কেন চেন টানা হয়েছে। তখনই কারণটা বলা যাবে। আপাতত এখানেই অপেক্ষা করা যাক। বেশি নেই, একটা বিশাল চেহারার মাস্তান টাইপের লোক হাত ধুচ্ছে। ধোয়ার পর দিব্যি কলটা খুলে রেখেই চলে যাচ্ছিল। সৌম্য তাকে আটকালো। ভাই ভাই জল নষ্ট করতে নেই বলে কলটা বন্ধ করে দিল। লোকটা ঠিক সহজে বোঝার মতো লোক নয়। জোর দেখানোর জন্যই লোকটা আবার ফিরে এলো। কলটা জোর করে খুলতে গেল, কিন্তু এবার মজাটা হলো। কলের জলটা নিচের দিকে না নেমে সোজা ওর জামার দিকে ছুটে এলো। লোকটা ভ্যাবা চেকা খেয়ে কোনো রকমে কলটা বন্ধ করলো। কি ভাবলো কে জানে, জোরে ঘুষি পাকিয়ে সৌম্যকে মারতে এলো। ওই একটা ঘুষি সৌম্যর রোগা পাতলা চেহারায় পড়লে আর দেখতে হতো না, কিন্তু পড়ল না, কারণ ঘুষিটা সৌম্যর মাথার ওপর দিয়ে চলে গেছে আর গিয়ে পড়েছে ট্রেনের বাথরুমের দরজায়। সৌম্য হঠাৎ উচ্চতায় প্রায় 1 ফুট ছোট হয়ে গেছে বলে লোকটা ওখানেই বসে পড়ে বাঁ হাত দিয়ে ডান হাতটা চেপে ধরে কাঁপটাতে লাগলো।
ব্যাপারটাতে সৌম্য যতটুকু অবাক হয়েছিল তার থেকেও অবাক হলো যখন দেখলো যে ও আবার আস্তে আস্তে লম্বা হতে শুরু করেছে। 1 মিনিটের মধ্যেই আবার আগের উচ্চতায় ফিরে এলো সৌম্য। ট্রেনের ওই বিদেশি সহযাত্রী এতক্ষণে আবার সশরীরে ফিরে এসেছে। সৌম্যর পাশেই এসে দাঁড়িয়েছে সে। বলল, এক্ষুনি লোকজন এসে পড়বে, বলে দিও ঠিক 20 মিটার দূরে রেল লাইনে মাইন পোঁতা, ওরা ঠিক খুঁজে পাবে। কি করে জানলে? জিজ্ঞেস করলে আমার কথা বলো। আপনার পরিচয় কি দেব? কে বিশ্বাস করবে আমার কথা? তা ঠিক, বলো ভূত। এলিয়েন বললে, অন্য গ্রহ থেকে এসেছি বললে কেউ বিশ্বাস করবে না, ভূত বললে বিশ্বাস করবে। আর তাছাড়া বলে বসে থাকা মাস্তান লোকটার কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে আবার বলল, এই, আমি যে ভূত সে ব্যাপারে সাক্ষ্য দিতে পারবি? কোনো সাড়া না পেয়ে বলে উঠল, তোর গোঁপটা ভারী বিচ্ছিরি, কিরকম গা ঘিনঘিন করছে। স্বাদের গোঁফ হারিয়ে আর এসব ভূতের কীর্তি দেখে লোকটা ইতিমধ্যেই ভেউ ভেউ করে কাঁদতে শুরু করেছে। না, গোঁপ সরানোটা ঠিক হয়নি। তোর মাথায় এক ঝাঁকড়া চুল এর সঙ্গে মানাচ্ছে না, চুলটা না থাকলে মানাতেও পারে। বলে মাথার 2 ইঞ্চি ওপর দিয়ে আরেকবার হাত বোলালো। মুহূর্তে লোকটার কায়দা করা চুল ও উধাও, চকচকে ন্যাড়া মাথা। বাহ, এবার বেশ লাগছে, ভুরু না থাকলে আরো ভালো লাগবে। বলে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আরেকবার মুখের সামনে হাত নাড়ালো। এবার ভুরু ও উধাও। লোকটা এবার জ্ঞান হারিয়ে ট্রেনের মেঝেতে পড়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে এলিয়েনটা বলল, দেখলে এখন কেমন ফুটফুটে লাগছে? ওখানে আমার একটা সেলুন ছিল। এলিয়েনটা এবার সৌম্যর দিকে এগিয়ে এসে বলল, ওই যে সাক্ষ্যও পেয়ে গেলে, বলবে যে ভূত এসে তোমাকে ট্রেন থামাতে বলেছে। পৃথিবীর লোকেরা এলিয়েন না মানলেও ভূতকে বেশ মান্যগণ্য করে। আর তাছাড়া এলিয়েন বললে প্রচুর হইচই পড়ে যাবে, তুমিও ধরা পড়ে যেতে পারো। কিন্তু আপনি তো এলিয়েন, ভূত নন। এলিয়েনও বটে, ভূতও বটে। এলিয়েনরা মরলে কি আর ভূত হয় না? শুধু মানুষ মরলেই ভূত হয়? কত কমন সেন্সের অভাব দেখো। ভূত হলে তবেই তো এই গ্রহ থেকে ও গ্রহে যাওয়া এত সোজা, তাই না? কিন্তু বললাম না, আমাদের গ্রহ আর নেই, গ্রহের সবাই মারা গেছে। আমিই বা বেঁচে থাকবো কি করে? আমি হলাম এলিয়েন মোড়ে ভূত, বুঝলে? আর জলের কথাটা জলে ফেলো না। বলে লোকটা সৌম্যর হাঁ করা মুখের হাঁটা আরেকটু বাড়িয়ে দরজার মধ্যে মিলিয়ে গেল। না, এবার থেকে জ্যোতিষে বিশ্বাস করবে সৌম্য। আজকের দিনটা অন্য কোনো দিনের মতোই নয়, দিনটা খুবই ইন্টারেস্টিং। শুনছিলেন দিনটা খুব ইন্টারেস্টিং। রচনা অভিজ্ঞান রায়চৌধুরী। গল্পের কথক সৌপর্ণ। সৌম্যর ভূমিকায় অনিরুদ্ধ, এলিয়েনের ভূমিকায় সৌম্যদীপ এবং গল্পের সূত্রধার আমি শ্রীময়। অসংখ্য ধন্যবাদ শ্রী অভিজ্ঞান রায়চৌধুরীকে আমাদের পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের গল্প অবশ্যই জানাবেন কমেন্ট করে। এছাড়া আমাদের যোগাযোগ করতে পারেন fearfeather3300@gmail.com-এ। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরো একটি নতুন চমক নিয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।